ভাবিয়ে দেখি বাড়ির সামনে একটা ওই যে ডালা আছে না, আমাদের এলাকার মধ্যে মাছ টাছ রাখে, ওই ডালার মধ্যে লিপস্টিক, চুনো, কিছু আলতা পাউডার সব লইয়া বাড়ির আশেপাশের মহিলারা ডাইকে ডাইকে বলতেছে, গো কিনবানি, 2টা কিনলে 1টা ফ্রি। তা আমি জিজ্ঞেস করলাম, ভাবি আসলে ঘটনাটা কি, তুমি কি নতুন কোনো ব্যবসা শুরু করছো? গো বাদ দাও, চিন্তা করছিলাম, চিন্তার আগে না সংসদ খবরটা এলাইছে, এর লাগে ব্যবসাটা বন্ধ। অর্থাৎ ভাবি একটা কোর্স করছিল কিভাবে 1 সপ্তাহের মধ্যে পারফেক্ট বিউটিশিয়ান হওয়া যায়। দোকানের নামও ঠিক করছিল, মুসলিমের বউ বিউটি পার্লার। তো যাই হোক, কেন হঠাৎ করে ভাবির এই পরিকল্পনা? এই মুহূর্তে আমাদের যিনি ক্ষমতাসীন সরকার আছেন তারা একটা ক্রান্তিকাল পার করছে, এটা বাস্তব। অর্থাৎ সরকার ক্ষমতায় বসার পরে একটা চাপ তো তাদেরকে পোহাতে হচ্ছে। রাষ্ট্রের যে চাহিদা ইন্টারনাল এবং কি বলে যে বহির্বিশ্বের সাথে যে লেনদেন পাওনা, তারপর হচ্ছে ঋণ পরিশোধ করতে হয়, ওই বিষয়গুলো কিন্তু আমরা দূর থেকে আসলে ততটা বুঝি না। আমরা চিন্তা করি সরকারকে সবকিছুর দাম সহনশীল পর্যায়ে রাখতে হবে। আর এইটা যে কোনো সরকার যখন ক্ষমতায় বসে তখন তাদের জন্য একটা হিউজ ম্যাসিভ চ্যালেঞ্জ থাকে, কারণ আগের সরকারগুলা লুটপাট করে। এই সরকার যখন ক্ষমতা ছাড়বে, নতুন সরকার যারা আসবে তারাও এসে ঠিক একই কথা বলবে। এটা বাংলাদেশের রাজনৈতিক চিত্র। তো কেন আসলে মুসলিম ভাইয়ের বউ তিনি আপনার এই মুসলিমের বউ বিউটি পার্লারকে আর প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান না? আসুন দেখি। একটা বাজেট ঘোষণা করা হয়েছে, তো প্রতি বছরই বাজেটের আকার বড় হইতে থাকে। বাজেট সম্পর্কে যারা ভালো বোঝেন না তাদের জ্ঞাতার্থে একটা বাজেট নিয়ে ভিডিও বানাইতে হবে। তবে সংক্ষেপে বলি, এই যে ধরেন রাষ্ট্রের বিভিন্ন ব্যয় মেগা পরিকল্পনায় কিছু হয় আভ্যন্তরীণ চাহিদা থেকে। অর্থাৎ ধরেন থাকে না যে মুসলিম ভাইয়ের বউ যেমন পার্লারটা দিব, নিজে কিছু ডিম বেচছে, তারপর লাউ বেচছে, ছাগলের 2টা বাচ্চা বেচছে, এটা হচ্ছে ভাবির নিজস্ব ইনকাম সোর্স। আর আউটারটা হচ্ছে মুসলিম ভাইয়ের থেকে যে টাকাটা নিত অথবা বাপের বাড়ি থেকে যে টাকাটা আনতো ওইটা। একটা সরকারের তেমন আভ্যন্তরীণ সোর্স থেকে যেটা হচ্ছে রাজস্ব, আর বহির্বিশ্ব থেকে যেটা আনে এটা হচ্ছে লোন। এখন ওই যে ঋণ করে ঘি খাওয়া, এটা আমরা অনেকেই পরিচিত আছি। তো আসলে বিদেশ থেকে যে পরিমাণ লোন নেওয়া হয়, বাংলাদেশের ইতিহাস বলছে গত স্বাধীনতা পরবর্তী সময়টাতে এই লোনটা আইনা একটা অংশ ভাগ বাটোয়ারা চলে যায়। এটা বিভিন্নভাবে প্রত্যেক সরকারের সময় হয়, আরেকটা অংশ আসলে রাষ্ট্রের কাজে ব্যয় হয়। তো যেটা ব্যয় হয়েছে ওটা থেকে না আয় আসে, আর যেটা খাওয়া খাইয়ে হয়ে যায় এটার কোনো আয় থাকে না। তো এই জন্য ঋণ নেওয়ার সময় সরকারকে খুব সুপরিকল্পিত চিন্তা করতে হবে। যারা ঋণ দেয় তারা কিন্তু আপনার করে কি, যে তুমি যে টাকাটা হাওলাত নিচ্ছ দিবা কিভাবে। অর্থাৎ একটা ব্যাংক থেকে আপনি যখন লোন নিচ্ছেন তখন আপনাকে আপনার বাড়ির কাগজপত্র অনেক কিছু জমা দিতে হয়। তো বহির্বিশ্ব থেকে আপনি যখন লোন আনবেন তার আগে প্রকল্পটা জানতে চায় যে এখান থেকে আসলে সম্যক যে টাকাটা এটা আসবে কিনা, প্রফিট আসবে কিনা। যদি তারা ক্যালকুলেশনে দেখে রং, লাইক বিশ্ব ব্যাংক, এডিবি অথবা চীন, তো তাদের কাছ থেকে টাকা আনার সময় তারা প্রকল্পগুলোকে অ্যানালাইসিস করে, এরপরে তারা সরকারকে বুদ্ধি দেয় বিদ্যুৎ বিল বাড়াও, গ্যাসের বিল বাড়াও। বাড়ছে না বিদ্যুৎ বিল, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব, কিন্তু আসলে সরকারের কিছু করার থাকে না। তবে এই বিশাল বাজেট যেটা তৈরি করা হয়েছে এইটাকে ব্যাকআপের জন্য এই মুহূর্তে সরকার এমন কিছু জিনিসে হাত দিচ্ছে, আমার মনে হয় যে এটা অতি তাড়াতাড়ি। থাকে না যে নতুন বউ ঘুমটার তলে 3 দিন কিন্তু থাকা লাগে, এর আগে দিলে সারা জীবন ভাবি যেমন কটাতে তোমার হবে মায় মুসলিম ভাইয়ের সাথে লাগলে তোমার মা একটা দিন গেছে না, নতুন বউয়ের হাতে রান্না খাবো কে চুলাটা ফাড়াই দিছে, যাই আমি আত্রা ফুইরা লাইছি, আমি কি হেরুম্মা ঘরের জি যে রাইন্দা বাইরে আইছি, ভাবি আবার এরকম বংশকুলী মহিলা। যাই হোক, এখন নতুন সরকার যারা ক্ষমতায় আসছে, বাজেটের এই যে বিষয়টা থেকে রাজস্ব কোন কোন খাত থেকে আহরণ করা হবে, অর্থাৎ ভ্যাট ট্যাক্স সহ বিভিন্ন বিষয়তে। এখানে আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী আছেন সম্ভবত আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনাকে একজন সংসদ সদস্য শেরিনা সুলতানা তিনি জানতে চাইছিলেন বিগত অর্থ বছরে মূল্য সংযোজন কর এবং ভ্যাট বাবদ প্রাপ্ত রাজস্ব এর পরিমাণ কত, নতুন কোন প্রতিষ্ঠান বা উৎসকে ভ্যাটকে আওতায় আনার পরিকল্পনা আছে কিনা। তো সম্ভাব্য প্রতিষ্ঠানগুলো আসলে কি কি সরকার এখনো ফাইনাল করে নাই। তবে এই মুহূর্তে যেটাই নাম নেয় ওই সেকশনে টেনশন হয়। আমার মনে হয় না আর কোনো কিছু বাদ আছে। মুদির দোকান, গলির মোড়ে সিডির দোকান যেমন আমরা শুনছি একসময় ছিল, এখন গলিতে অলিতে সব মুদির দোকান। তো এই মুদির দোকান ভ্যাট ট্যাক্সের আওতায় আসতে যাচ্ছে। তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা অনেক আছে, বড় বড় শপিং মলগুলোতে ব্যবসা করেন, তাদেরকে আনা যেতে পারে, এটা ওকে। কনফেকশনারি, যেগুলো বড় মাপের কনফেকশনারি আছে, লক্ষ লক্ষ টাকা আর্নিং করে, তাদেরকে আনা যেতে পারে, এটাও ওকে। কিন্তু মুদি দোকান ছোটখাটো এলাকার মধ্যে বাজারে হাটে
ওই গ্রামের ভিতরে ছোট্ট একটা মুদি দোকান, এখন আইন করলে তো সবগুলাই পড়বে। যারা শহরে বড় বিভিন্ন মলগুলোতে, এলাকাতে অনেকগুলো বড় বড় দোকান আছে, তাদের হিসাবটা আলাদা। এই ক্ষেত্রে সরকার যেটা করতে পারে যে একটা দোকানের আসলে সম্ভাব্য বিক্রি কত সেটাকে যাচাই বাছাই করে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কসমেটিক্স এর দোকান। এইটাও যারা বড় বড় শপিং মলগুলোতে ব্যবসা করে তাদের দিতে হতে পারে, কিন্তু ছোটখাটো দোকানদার যারা গ্রামগঞ্জে ছাড় দিতে হবে। জুতার দোকান, এটাও এলাকা মানে ভেদে আমার মনে হয় যে এটাকে একটু থট করা দরকার। তারপর হচ্ছে হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, এটাও এলাকা ভেদে। ডেকোরেটরস, এখন গ্রামে আমার এলাকায় একটা ডেকোরেটরস আছে মহসিন, তো তে কিন্তু অটো চালায়, ডেকোরেটরস ব্যবসা করে, জেরবাদি ব্যবসায়ী। তো এরকম মহসিনদেরকে যদি আওতায় না হয় তাহলে কিন্তু দিন শেষে সরকারের জন্য ক্ষতির কারণ হবে। এর পাশাপাশি আছে মোবাইল ফোন 100% আনা যায়, এসি ফ্রিজ ওভেন 100% আনা যায়, ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা 100% আনা যায়, পেইন্ট এবং হার্ডওয়্যার। আমার কথা হচ্ছে ছোটখাটো দোকানদারকে মারা যাবে না, যারা বড় ব্যবসায়ী পাইকারি ডিলার তাদেরকে আনা যায়। স্যানিটারি ফিটিং স্টাইলস আনা যায়, ঢেউটিনের দোকান আনা যায়, রড সিমেন্ট ফার্নিচার আনা যায়। তবে বিউটি পার্লার, ওই যে যেগুলো পয়সাওয়ালা বড় বড় তাদেরটা বাদ, মুসলিম ভাইয়ের বউর মতন যারা সামান্য একটা কোর্স করে হয়তো এলাকার মধ্যে মাঝে মাঝে একটু ধরেন 2-4টা সপ্তাহে হয়তো প্রোগ্রাম পায়, 500-1000 টাকা নেয়, তাদেরকেও যদি এরকম করার আওতায় আনা হয় সেটা ক্ষতির কারণ হবে। তারপর হচ্ছে মিষ্টান্ন ভান্ডার, রেস্টুরেন্ট, অর্থাৎ এই টোটাল জিনিসটার মধ্যে যারা যথেষ্ট ব্যবসা করে, এটা একটা সরকারের যে টিম আছে তাদেরকে যাচাই বাছাই করে এই সিদ্ধান্তটা নিতে হবে। আর যদি এটা না করে গণহারে দেয় তাহলে মনে রাখতে হবে যে এইটা নিয়ে জাতি কিন্তু রিয়েকশন দিবে। আর যারা বিরোধী দলের রাজনীতি করেন, হতে পারে সেটা জামাত ইসলাম অথবা আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি, হোয়াট এভার ব্লা ব্লা ব্লা, তারা প্রত্যেকেই এই বিষয়গুলোকে আসলে মানে আপনার ফোকাসে নিয়ে আসবে। যেমন বিদ্যুৎ নিয়ে এখন অনেকেই মনে করতেছে আগেই তো ভালো ছিলাম, কিন্তু আগে ভালো ছিলেন না। বিষয়টা হচ্ছে কি যে ধরেন কিছু সমিতি আছে, এই গল্পটা না বুঝলে বুঝবেন না। এখন আমার এই বক্তব্যগুলোতে অনেকে রাজনৈতিকভাবে আমার উপর ক্ষিপ্ত হন, কিন্তু বাস্তবতা হচ্ছে এইটাই। আমাদের এলাকাতে বেশ কয়েক বছর আগে একটা সমিতি ছিল, তো সেই সমিতি হচ্ছে কি আপনি 1 লাখ রাখলে মাসে আপনারা 5000 টাকা দিত। তো এখন মানুষ তো লোভে পড়ছে, প্রথমে 2-1 লাখ রাখা 2-1 মাস দেখছে যে না টাকা তো দেয়, পরে কি করছে নিজের যা আছে তা তো রাখছে, মানুষকেও আইনা ডেকে রেখেছে এটাতে রাখো লাখে 5000। আসলে সমিতির পলিসিটা কি ছিল, আপনি প্রথম যে 1 লাখ রাখছেন ওই 5000ই ভাঙ্গা ভাঙ্গা আপনাকে 2 মাস 3 মাস দিছে, আপনি চিন্তা করছেন না টাকাটা তো পাচ্ছি, আবার এনে রাখছেন 10 লাখ, তাহলে হয়েছে কত 50,000 আপনি পাইছেন লাভে। তা আপনি একজনরে দিয়া 10 জনরে যে তারা মানুষগুলা নিয়ে আসছে, একটা বিশাল টাকা হয়ে গেছে। অর্থাৎ তাদের কাছে যদি 1 কোটি টাকা আমানত থাকছে, 20 লাখ টাকা তারা পাবলিকরে দিয়া বোঝাইছে আমরা সঠিক টাকা রাখো। এইভাবে যখন 2-4-5 কোটি টাকা হয় আস্তে করে কিন্তু ভাইগা যায়। তো এখানেও যে সিস্টেমটা হয়েছে যে আমরা আসলে আগে পাইছি এখন পাইছি, কিন্তু হচ্ছে বিশাল একটা ঋণের বোঝা রাষ্ট্রের পিছনে। উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয় না এই কথা বললে এটা রাজনৈতিক বিরোধিতা হবে, কিন্তু লুটপাটও হয়েছে ব্যাপক আকারে, এখনো টুকটাক হচ্ছে, হয়তো আরো বড় হবে। তবে একটু সাবধান থাকা উচিত, যারাই ক্ষমতায় আসছেন চিরস্থায়ী না, পরিস্থিতি বদলাইতে পারে, ঠিক আছে। আর সরকারের উচিত খুবই সুচিন্তিত ভাবে এই পদক্ষেপগুলো নেওয়া যেগুলো সাধারণ মানুষের সাথে কানেক্টেড। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।